তো মিস্টার টমেটোকে আমরা একদিকে 50 নিউটন মানে 40, 10 আর 20 নিউটন দিচ্ছি। তো তোমরা জানো যে টান বল হচ্ছে দুই দিকের মধ্যে যেই বলটা ক্ষুদ্রতম, আর লব্ধি বল হচ্ছে দুই দিকের বিয়োগফল। তো অনেকেই দেখলাম ভুল করে, যারা ভুল করছে 2-3 জন ওই 10 নিউটন উত্তর লিখছো। 10 নিউটন ছোট, বাট 10 নিউটন ছোট হলেও ওইদিকে তো 40 নিউটন আছে। তাই একদিকে আছে 50 নিউটন, একদিকে আছে 20 নিউটন, ছোট হচ্ছে 20 নিউটন। সো টানের উত্তর হবে 20 নিউটন। আর লব্ধি বল মানে দুই দিকের বিয়োগফল, 50 আর 20 যদি বিয়োগ করি তাহলে থাকে কত? 30। তাহলে লব্ধি বল হবে 30 নিউটন। উপরেরটা 20 নিউটন, নিচেরটা 30 নিউটন। কথা ক্লিয়ার? ওকে, এবার আজকের ক্লাসে আসি। আজকে 2 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটা মূলত আমাদের যে বেসিক নিয়ে, সেটা হচ্ছে ঢাল বা স্লোপ। আজকে এই ঢাল বা স্লোপ রিলেটেড যত কিছু আয়ত্ত করা যায় এটা আমরা আয়ত্ত করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই সুন্দর জিনিস। তাই বেসিক টু ঢাল বা স্লোপ। তো তোমরা মোটামুটি জানো যে ঢাল বা স্লোপ জিনিসটা আসলে কি, বা অ্যাকচুয়ালি এটা কি প্রকাশ করে। ঢাল বা স্লোপ মানে একটা জিনিস কতখানি উঁচু, কতখানি খাড়া, এরকম একটা সিগনিফিকেন্স প্রকাশ করে। আসলে ঢাল বা স্লোপ অ্যাকচুয়ালি আমাদের কাছে যে সিগনিফিকেন্সটা দেয় যে একটা জিনিস কতখানি খাড়া বা কতখানি উঁচু। যদি আমি কনসেপ্টটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এটা মনে করো এ বিন্দু, এটা হলো এ বি, এটা মনে করো এসি। বলতো এ বি আর এসির মধ্যে কোনটা ঢাল বা স্লোপ বেশি? এসি। মানে যেটা যত খাড়া ঢাল তত বেশি। ঠিক আছে? তাহলে কেউ এরকম হলে ঢাল তার অসীম, কেউ এরকম হলে ঢাল তার শূন্য। মানে আমরা যখন হাঁটি মোটামুটি ঢালটা শূন্য, ঠিক আছে? আর আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি একটু ঢাল থাকে, তাই আমাদের অনেক কষ্ট হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এই ঢালের কনসেপ্টকে প্রথমেই আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবো। ঢালের যে ফান্ডামেন্টাল বেসিক, দুইটা ভাগে ভাগ করলে একটা ভাগকে আমরা বলবো যে ঢাল হতে পারে সরল রেখার ঢাল, ঢাল হতে পারে বক্ররেখার। তাহলে বলো তো ঢাল কিসের কিসের হতে পারে? সরল রেখার এবং বক্ররেখার। তো এর মধ্যে যদি ফান্ডামেন্টাল কোশ্চেন জিজ্ঞেস করি, বলো একটা সরল রেখার ঢাল কয়টি? একটি সরল রেখার ঢাল কয়টি? একটি। এই এ বির তুমি এই বিন্দুর ঢাল যা পাবা, এরও তাই ঢাল, 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 এরও তাই ঢাল। মানে দ্য বেসিক হচ্ছে একটি সরল রেখা একই রকম ভাবে খাড়া, মানে তার ঢাল বা স্লোপ সেম। ঢাল বা স্লোপ সেম। তাহলে একটা আইকিউ টেস্টের কোশ্চেন জিজ্ঞেস করি তো, রাজশাহী শহরে তো অনেকগুলো ফ্লাইওভার হচ্ছে, ঢাকাতে অনেকগুলো ফ্লাইওভার আছে। আমি যদি বলি বাবা বলো তো একটা ফ্লাইওভার যখন উপরে উঠতেছে ঢাল কয়টা? কারণ ওটা তো একটা সরল রেখার মতোই, তাই না? তাহলে ঢাল কয়টা? ঠিক আছে, ওকে। সরল রেখার বদলে যদি এরকম ঘূর্ণায়মান সিঁড়ি থাকে এরকম, ওর কিন্তু ঢাল অনেকগুলা, কখনো উঁচু কখনো নিচু, এরকম ঘূর্ণায়মান সিঁড়ির মতো আছে না? ঠিক আছে। আবার ঢাকা শহরে অনেকগুলো পার্কিং আছে, মনে করো একতলা থেকে দোতলায় উঠে, মানে গাড়ি একতলায় থাকে, দোতলায় থাকে, মানে নিচে আন্ডারগ্রাউন্ডে 2-3 লেয়ারে পার্কিং, গাড়ি এরকম করে ঘুরে উপরে উঠে, ওখানে অনেকগুলো ঢাল। বাট নর্মাল যেগুলো ফ্লাইওভার এরকম করে ফুই করে উঠে গেল, ফুই করে নেমে গেল, একটা ঢাল। ঠিক আছে? তাহলে সরলরেখার ঢাল কয়টা? একটা। এবার দ্য মেন কোশ্চেন, বলো দেখি বক্ররেখার ঢাল কয়টা? অসংখ্য। বক্ররেখার ঢাল তুমি গুণে শেষ করতে পারবা না, অসংখ্য ঢাল। 9-10-এ মোটামুটি আমরা সরল রেখার ঢাল নির্ণয় করা শিখেছি, আজকে একটু রিভাইজ দিব। বাট বক্ররেখার ঢাল বের করার কিচ্ছু আমরা শিখিনি। বাট বক্ররেখার ঢালই অ্যাকচুয়ালি ফিজিক্সে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কথা ওকে? তাহলে আসো আমরা প্রথমে সরল রেখার ঢাল টপিকটাতে চলে যাই। তাহলে আমরা কোথায় আসলাম বলো তো? সরল রেখার ঢাল। তাহলে আমরা যদি টপিকে চলে আসি, টপিকটা হচ্ছে সরল রেখার ঢাল। আচ্ছা, বলো একটু মজা করে বলো,
ধরো আমি তোমাদেরকে সরল রেখার ঢালের কনসেপ্টে যদি আগাই, ঢাল তো একটা, হ্যাঁ কি না? তো মনে করো এইটা একটা বিন্দু, বিন্দুর স্থানাঙ্ক লাইক x1, y1, বিন্দুর স্থানাঙ্ক x1, y1। এইটা মনে করো আরেকটা বিন্দু, এর স্থানাঙ্ক মনে করো x2, y2। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক x1, y1, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তো এই বিন্দু দুইটাকে মনে করো আমি যোগ করে দিলাম, মনে করো বিন্দু দুইটাকে যোগ করে দিলাম, তাহলে একটা সরলরেখা পাওয়া গেল কিনা? গেল। তাহলে এই মাননীয় সরলরেখাটার ঢাল বা স্লোপ কত হবে বলো তো? y2 মাইনাস y1। সবার মুখ দিয়ে আসছে না কেন? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, যেটাকে বাংলায় বললে আমরা বলতে পারি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। বাংলায় বললে কি বলবো? কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, তাই না? তাহলে এখন দেখো তো, y2 মাইনাস y1, x2 মাইনাস x1 না বলে আমরা কি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 লিখতে পারতাম? পারতাম। উপরে একটা মাইনাস, নিচে একটা মাইনাস, কেটে গায়েব হয়ে যেত, হ্যাঁ কিনা? ঠিক। তাহলে বাংলায় হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, যেটাকে মোটামুটি আমার জানা মতো তোমরা অনেক জায়গায় এরকম চিহ্ন দিয়ে দেখে থাকার কথা, এরকম চিহ্ন দিয়ে দেখে থাকার কথা, নাকি কি বলো? তাহলে এটার উচ্চারণ কি? ডেল ওয়াই বাই ডেল এক্স, কেউ আবার বলছো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে আসল উচ্চারণটা একটু ক্লিয়ার করে ফেলা দরকার। যে এটা চালু হতে 30 সেকেন্ড টাইম লাগবে, নো টেনশন, চালু হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে, অনেকেই আমরা এটাকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বলি, আবার অনেকে ডেল এক্স বাই ডেল ওয়াই বলছি, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স বলছি, হ্যাঁ কিনা? তাহলে তিনটা চিহ্ন আমরা একটু খেয়াল করব। কয়টা চিহ্ন? তিনটা। একটা হচ্ছে এই, আরেকটা এই, আরেকটা এই। কয়টা চিহ্ন? তিনটা। এই তিনটা চিহ্নের মধ্যে যদি আমরা একটু তাকাই, তিনটা চিহ্নর কাছাকাছি নাম, মোটামুটি একই একই। কি কি দেখো? এই চিহ্নটার নাম হলো ডেল্টা। কি নাম? ডেল্টা। চিহ্নটা দেখতে একটু বড়, নামটাও বড়, ডেল্টা। ডেল্টা। এই চিহ্নটার নাম হলো ডেল, এই চিহ্নটার নাম হলো ডি। তবে এই তিনটা চিহ্নের একটা কমন ফ্যাক্ট আছে। এই তিনটা চিহ্নের কমন ফ্যাক্ট হচ্ছে এই তিনজনেরই নাম পরিবর্তন। ডেল্টা, ডেল, ডি, এই তিনজনেরই নাম পরিবর্তন। এই তিনজনেরই নাম কি? পরিবর্তন। এই কথা ক্লিয়ার? কথা ওকে? গুড। তো এই ডেল্টা, ডেল, ডি, এই তিনজনের নামই যদি হয় পরিবর্তন, তাহলে আমরা এই তিনটার পার্থক্যটা তো ভিজুয়ালাইজ করতে হবে আমাদের, তাই না? পার্থক্যটা কি ভালো করে খেয়াল করো। পরিবর্তনটা যদি একটু বড় বড় হয়, লাইক 2, 3, 4, 5, 10, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, বড় বড় ভিজুয়ালাইজ, খালি চোখে দেখা যায়, যদি এরকম পরিবর্তন হয়, তাহলে আমরা ওটাকে বলবো ডেল্টা। মানে বাংলা কথায় বলতে গেলে এই ডেল্টা দিয়ে আমরা হালকা হালকা করে প্রকাশ করব হচ্ছে বড় পরিবর্তন। এই ডেল্টা দিয়ে আমরা প্রকাশ করব কি বলতো? বড় পরিবর্তন। তাহলে একটু আরাম করে বলবা, ডেল, এটা দিয়ে কি প্রকাশ করবো আমরা? ছোট পরিবর্তন। আবার বলছি, এই ডেল দিয়ে আমরা কি দিব বলতো? ছোট পরিবর্তন। মানে ধরো 1, 1.1, 1.2, 1.3 খালি চোখে দেখা যায়, বাট স্মল। ওকে, তাহলে এটাকে আমরা বলবো ছোট পরিবর্তন। আর এই ডি মানেও পার্থক্য, বাট ডি মানে পরিবর্তনটা টেন্ডস টু 0, বা পরিবর্তনটা শূন্যের কাছাকাছি। 1.1111111, 1.1111112,
লাস্টে গিয়ে একটা পরিবর্তন, যেটা খালি চোখে দেখাই যায় না। কথা বুঝতে পেরেছি? মানে এর কথাটা হচ্ছে শূন্যের কাছাকাছি পরিবর্তন, শূন্যের কাছাকাছি পরিবর্তন। এই কেমন পরিবর্তন বলতো? শূন্যের কাছাকাছি পরিবর্তন। এই কথা ক্লিয়ার? তাহলে তিনটা কথা আমরা বললাম, ডেল্টা, ডেল, আরেকটা কি ডি। তো আমরা 9 10-এ আমার খুব ভালো করেই মনে আছে যে তোমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সই পড়েছ, কারণ ওখানে মোটামুটি বড় বড় পরিবর্তনের কথাই বলা হয়েছে। আর এখন আমরা ইন্টারে ওঠার সময় আমরা বের করার চেষ্টা করব যে বাকি দুইটা কেসও কি এর জন্য প্রযোজ্য কিনা, মানে ওগুলাও এখানে অ্যাপ্লিকেবল কি। ঠিক আছে? তো ওগুলা পরের ইস্যু। আমরা যেখানে ছিলাম 4টা ওয়েতে আমরা 9 10-এ ঢাল বের করা শিখেছি। তার মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার ওয়ে, দুইটা বিন্দু দেওয়া থাকলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এই কোটির ইংলিশ কি রে? স্থানাঙ্কের ইংলিশ কোঅর্ডিনেট, অর্ডিনেট। আচ্ছা, যাই হোক, ভুলে গেছি। তো যাই হোক, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, বা উপরে ওয়াই এর পার্থক্য, নিচে এক্স এর পার্থক্য। 2 নাম্বার আমি ভুলে গেছি, তাই আমি যাই না। এখন 2 নাম্বারে যদি আসি, মনে করো এরকম একটা গ্রাফ তোমাকে দিলাম, বললাম এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে যেই এই এ বি এর ঢাল কত হবে বলো তো? এই এ বি এর ঢাল কত হবে? tan থিটা। তাহলে 2 নাম্বার কেস হচ্ছে m equal to tan theta, but be careful, থিটা হতে হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। ধনাত্মক দিক মানে কোণটা ডান দিক থেকে উপরের দিকে হতে হবে, মানে এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে? তাহলে কি বললাম? এই থিটার পরিচয়টা হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। থিটার পরিচয়টা কি হবে বলো তো? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। x অক্ষের ধনাত্মক, হ্যাঁ কোন লাইনটা গো? আচ্ছা করছি, দিকের সাথে কোণ। এখানে এত সুন্দর জায়গা ফাঁকা থাকতে কোণার মধ্যে গিয়ে বুঝতে হবে কেন? এদিকে উঠে এসো, লাইট বন্ধ করতে পারবো না। দিকের সাথে কোণ, ফুদাও ঝুলে চলে যাবে। ঠিক আছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি? এই কথা ক্লিয়ার? ওকে। এবার 3 নাম্বার। অনেক সময় আমাদেরকে এরকম করে ইকুয়েশন দেয়, y ইকুয়াল টু mx প্লাস। এখানে ঢাল কত? এই বলো ঢাল কত? এরকম কিউট ইকুয়েশন থাকলে ঢাল হবে m। আবার অনেক সময় আমাদেরকে দেয় x ইকুয়াল টু ay প্লাস। এবার বলো ঢাল কত? এক ঘুষি মেরে মুখ ফাটাই দেব। এটা এবার আসছে অ্যাডমিশন টেস্টে। এত কষ্ট কেন রে বাবা? তুমি এখান থেকে লিখবা ay ইকুয়াল টু এক্স মাইনাস সি, y ইকুয়াল টু 1/a x মাইনাস সি। সো এইটাই ঢাল। মানে যদি হ্যাঁ ধরো সমস্যা নাই, তাহলে y ইকুয়াল টু 1/a x প্লাস মাইনাস সি। ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এরকম আকৃতিতে থাকলে ওটাই ঢাল, আর এরকম আকৃতিতে থাকলে সামনে তাকে কি করতে হবে? উল্টাই দিতে হবে, মানে এর জায়গায় 1/a, বি এর জায়গায় 1/b। কথা ক্লিয়ার? এটা কিন্তু সবাই পারবে, কিন্তু এটাতে অনেক সময় তাড়াহুড়াতে ভুল করে, কিন্তু মানুষ মারে দিলে এ, বাট এ উত্তর না। তাহলে 3 নাম্বার কেস গেল। 4 নাম্বারটাও এই পৃষ্ঠাতে আমরা দেখে ফেলবো। দেখো 4 নাম্বার হচ্ছে ইকুয়েশনটা যদি আমাদেরকে এরকম দেয়, লাইক ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে ঢাল কত? মাইনাস বি বাই এ। খালি উল্টা পাল্টা বলছো কেন?
মাইনাস এ বাই বি হতে পারে। আর যদি ভুলে যাই তাও আমরা উল্টা পাল্টা বলবো না, ভুলে গেলে আমরা একটু গুণিং ভাগিং করে নিব। পাগল হয়ে গেল যে সবাই। by equal to minus ax plus এই by equal to কি minus ax plus ওই হলো ধ্রুবক, তো ওর সি মাইনাস প্লাস ডাজেন্ট ম্যাটার। y বের করলে মাইনাস a বাই বি ইন্টু এক্স মাইনাস, তাহলে ওই যে m এর জায়গায় কি আছে মাইনাস a বাই বি। তাহলে ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়ালি ওয়ে আমাদের কাছে চারটা। এক নাম্বার, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, উপরে কোটিদ্বয়ের অন্তর, নিচে ভুজদ্বয়ের অন্তর। দুই নাম্বার, যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকে ট্যান থিটা, অন্য কোণ দেওয়া থাকলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা আমরা বের করে নেব। তিন নাম্বার, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি থাকলে এম, এক্স ইকুয়াল টু এ ওয়াই প্লাস সি থাকলে 1/m। চার নাম্বার, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হলে মাইনাস এ বাই বি। ক্লিয়ার? বাট এই চারটা কিসের পদ্ধতি? সরল রেখার ঢাল নির্ণয়ের পদ্ধতি। ক্লিয়ার? তাহলে এই চারটা পদ্ধতি আমরা একটা অঙ্ক তো করতেই পারি, একটা অঙ্ক করে আমরা সরল রেখা থেকে বের হয়ে যাব। একটা অঙ্ক যদি আমরা করার চেষ্টা করি, খুবই কিউট অঙ্ক আমরা বেছে নিতেই পারি। বাহ, সুন্দর, খুবই ভালো লাগছে আমাদের। বাহ, সুন্দর। এটা মনে করো 30 ডিগ্রি, এটা হলো এ বি। এটা মনে করো এটা একটা বিন্দু -2,4, এটার একটা বিন্দু 2,6, এটা হলো সি ডি। এটার একটা রেখা, কি সুন্দর, দেখে ভালোই লাগছে, যার ইকুয়েশন अरे थाम 2x minus 3y equal to 5। এই ইকুয়েশনটা হচ্ছে ই। তো প্রশ্ন হচ্ছে এই তিন বাহাদুরের ঢাল কত? এ বি এর ঢাল কত, সি ডি এর ঢাল কত, ই এফ এর ঢাল কত? ঠিক আছে, এই তিনটার ঢাল 10 সেকেন্ডের মধ্যে সবাই করে ফেলবে। কোনটা কোনটা কোনটা? এটা তো -6 হবে, -6 হবে, বিন্দু দেখে বোঝা যাচ্ছে -6 টু -6। না না, এতটুকুটা বললাম, কেন তা পরের বিষয়, বাট না। ঠিক আছে, ওকে 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 ওকে। ওকে, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। বল, হয়নি এখনো? ওকে, একটু অপেক্ষা করে নিই। আচ্ছা, তাহলে বলো তো এ বি এর ঢাল কত? আচ্ছা, নর্মালি tan 30 করলে কি উত্তর হবে? কারণ 30 ডিগ্রি কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না, 30 ডিগ্রি কোণটা বাম দিক থেকে উঠছে, বাট উঠতে হবে ডান দিক থেকে। সো এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 150 ডিগ্রি। সো ঢাল হবে tan 150 ডিগ্রি মিনস 1/√3
-1/√। এই কথা ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু হালকার উপর দিয়ে ভুল করে ফেলতে পারি। 2 নম্বরে যদি আসি, সিডি সিডি সিডি, এই সিডি কই গেল? হ্যাঁ, তাহলে সিডি হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কত? -r নাকি? তাই তো? ক্লিয়ার? তাইলে আমাদের সিডি এর ঢাল হচ্ছে -r, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর বলো তো ইএফ এর ঢাল কত? ইএফ 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 -2/3 না, +2/3। কারণ 3 এর আগে একটা মাইনাস আছে। তোমরা কিন্তু একটু একটু করে ভুল করছো, করা যাবে না। তাহলে উত্তর হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল, হলো কি 2/3। এই কথা ক্লিয়ার? কথা ওকে? গুড। তাহলে আমরা মোটামুটি এবি বিসি সিডি, মানে যাই হোক ABCD EF ঢাল বের করতে পারলাম, হ্যাঁ কি না? সরল রেখার ঢাল বের করার আর কোনো ওয়ে নাই, দ্যাটস ভেরি সিম্পল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, যার নাম কি? বক্ররেখার ঢাল। বক্ররেখার ঢাল। ওকে, বক্ররেখার ঢাল নিয়ে যদি আমরা একটু করে কথা বলি, তাহলে আগে একটু জানতে হবে যে বক্ররেখার ঢালটা আমাদের পড়ার দরকার কেন, এবং কি প্রয়োজন ছিল এত মারামারি করার এটা নিয়ে আমাদের। তো ঘটনা হচ্ছে, আমরা আমাদের রিয়েলিস্টিক জীবনে কিছু নাম শুনেছি ফিজিক্সে: সরণ দ্রুতি, সরণ দূরত্ব, বেগ দ্রুতি, ত্বরণ মন্দন, বেগ বল, ভর, শুনছি না? যার মধ্যে যদি আমরা সরণ বা একটা গাড়ি কিভাবে চলাচল করছে, বেগ, তার ভেলোসিটি কেমন, এক্সিলারেশন, এগুলোর কথা যদি চিন্তা করি, দৈনন্দিন জীবনে যখন গাড়ি ঘোড়াতে রাস্তায় চলে, এগুলো কি র্যান্ডমলি চলে না? ধরো বাড়া কমা, জোরে চলে গেল, কমে গেল, ডানে গেল, বামে গেল, আস্তে জোরে, স্লো ফাস্ট, কি বলো? এরকমই না? এরকম বাড়া কমা করে কি না? করে। তো এরকম যদি বাড়া কমা করে অ্যাকচুয়ালি, তাহলে বিষয়টা হচ্ছে যে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে এলোমেলো এলোমেলো গ্রাফ, আঁকা বাঁকা আঁকা বাঁকা, মানে দেখতে সুন্দর গ্রাফ মোটেও হওয়ার কথা না। গাড়ি চলতে চলতে ব্রেক, ব্রেক, একটু ডানে ঘুরছি আস্তে আস্তে করে, বামে যাচ্ছি, যাই করো না কেন এলোমেলো গ্রাফ হওয়ার কথা না। এখন এই গ্রাফ নিয়ে যাই করবে, বিজ্ঞানী নিউটন প্রথমেই দেখলো যে আমার ঢাল বের করতে হবে। ঢাল না বের করে কোনো ওয়ে নাই, কিন্তু তিনি দেখলেন সরল রেখার ঢাল বের করা ভেরি ভেরি ইজি, 4টা ওয়ে সুন্দর হয়ে যায়। বাট রিয়েলিস্টিক ফিজিক্সের গ্রাফ ম্যাক্সিমামে ফুললি সরল রেখা হয় না। তো নিউটন সাহেব তখন খুঁজতে লাগলেন যে হাউ টু ফাইন্ড বক্ররেখার ঢাল, মানে কি করে আমরা বক্ররেখা বা কার্ভের ঢাল বের করতে পারি। তো ওই টাইমে বিজ্ঞানী নিউটন যতটুকুটা খুঁজে পেয়েছিলেন, তার কনসেপ্ট ছিল মোটামুটি এরকম যে, মনে করো এটা একটা বক্ররেখা, মনে করো এটা একটা বক্ররেখা। এখন মনে করো এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢাল বিভিন্ন রকম। মনে করো ধরো এই বিন্দুতে তুমি ঢাল বের করবা, তাহলে তোমার কাজ হচ্ছে এই বিন্দুতে তোমাকে একটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকতে হবে। তাহলে স্পর্শক বা ট্যানজেন্ট কেমনে আঁকে? এটাই তো এই বিন্দুর স্পর্শক বা ট্যানজেন্ট, হ্যাঁ কি না? ওই স্পর্শক বা ট্যানজেন্ট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে, তার ট্যান থিটা হচ্ছে ঢাল। আবারও বলছি, ওই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে, তার ট্যানজেন্ট হচ্ছে ঢাল। আবারও বলছি, তার ট্যানজেন্ট কি? ঢাল। তার ট্যানজেন্ট কি? ঢাল। কথা ক্লিয়ার? ওকে।
তাহলে এখন এটা এই বিন্দু গেল, আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি তাহলে আমাকে এই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে, হ্যাঁ কিনা? আমি যদি এই বিন্দু চিন্তা করি তাহলে আমাকে এই বিন্দুতে কি আঁকতে হবে বলো? স্পর্শক আঁকতে হবে। এবং আমরা যদি প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা করে স্পর্শক আঁকি, স্পর্শকগুলা এক্স অক্ষের সাথে ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করবে, প্রত্যেকের ঢাল ডিফারেন্ট। অনেকটা আমাদের পড়াশোনার মতো, কখনো আমরা খুব হাই স্পিডে পড়াশোনা করি, কখনো মাঝে মধ্যে করতে ধীরে ধীরে কমাই দিই, কখনো করি না, কখনো নেগেটিভ দিকে করি, পরে কি হবে একটু মোবাইলটা বাইরে টিপি আর কি, বুঝো না? তাহলে এইরকম আর কি, ঠিক আছে? এখন বিভিন্ন বিন্দুতে বিভিন্ন। এখন নিউটন দেখলো যে তার তো কন্টিনিউয়াসলি কোনো গাড়ির বেগ, ত্বরণ, মন্দন, বল এগুলো প্রয়োজন। তার মানে এখানে যদি কোটি কোটি বিন্দু থাকে, তার কোটি কোটি বিন্দুতে প্রয়োজন। এখন এই কোটি কোটি বিন্দুর ঢাল বের করতে গেলে তাকে কি করতে হবে? ওই প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক আঁকতে হবে, দেখতে হবে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে, দিয়ে ওই কোণের আবার কি নিতে হবে? ট্যানজেন্ট। জ্বালা আর জ্বালা। নিউটন বললো হতাশ, এমনি তো হবে না আর কি। দেশে চেষ্টা করতে লাগলো যে সে অন্য কোনো ওয়ে বের করতে পারে কিনা বক্ররেখার ঢাল বের করার জন্য। সে কি চেষ্টা করলো? অন্য কোনো সিম্পলেস্ট ওয়ে বের করা যায় কিনা, যা দিয়ে কম্পিউটারাইজ বা যা দিয়ে মানে ফাস্ট ফরওয়ার্ড মোডে, মানে একই সিস্টেমে একটাই স্টেপে ঢাল বের করা যায়। কি বের করা যায়? একটাই স্টেপে ঢাল বের করা যায়। কি বের করা যায়? ঢাল বের করা যায়। কথা ওকে? তো নিউটন চেষ্টা করছে, পাচ্ছে না। চেষ্টা করতে 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 বেশি না, অলমোস্ট কাছাকাছি 10 বছর চলে গেল। নিউটন খুঁজেই পাচ্ছে না, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হঠাৎ একদিন নিউটন নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে, ও মা, ঘটনা এরকম কেন? কি ঘটনা? বলছে মাটি সমান কেন? পৃথিবী না গোল? তা আমার পায়ের নিচের মাটি সমান কেন? কি অদ্ভুত প্রশ্ন আমার মাথার মধ্যে আসলো। পৃথিবী তো গোল, আমরা তো পৃথিবীর উপরে থাকি, তাহলে আমাদের পায়ের নিচের মাটিও গোল হওয়ার কথা। কিন্তু আমরা যে রাস্তাঘাট, বনে মাঠে হাঁটি, রাস্তা তো মোটামুটি সমান সমানই। আমরা দেখি নাকি যে আমরা এরকম গোল জায়গার মধ্যে আছি? দেখি। এখন নিউটন প্রশ্ন করলো, কেন? বলো কেন কেন কেন? কে বলতে পারবা কেন? হ্যাঁ, তখন নিউটন দেখলো যে এই যে মাটি বা যতটুকুটা নিউটন দেখতে পাচ্ছে, তা বিশাল বড় পৃথিবীর একটা ছোট্ট অংশ। যেমনটা তোমার হাত পা দিয়ে যদি কোনো পিঁপড়া চলাচল করে, পিঁপড়ার কাছে কিন্তু তোমার হাতকে একটা সমান সমতল সারফেস মনে হবে। তোমার হাত কি সমতল সারফেস? একটা সিলিন্ডার। কিন্তু পিঁপড়া যদি এখানে থাকে, ও কি দেখছে? সমতল। তখন তার মাথার মধ্যে খেলে গেল, ও, যে কোনো জিনিসকে যদি আমরা ছোট্ট 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 বিন্দু করে ফেলতে পারি, তাহলে সব বক্ররেখা সরলরেখা হয়ে যাবে। তখন নিউটনের মাথা হিট করলো, ভেরি গুড, আমি যদি কোনো ওয়েতে এই মাননীয় বক্ররেখাকে ছোট 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 অংশে ভাঙতে পারি, ছোট 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 অংশে ভাঙতে পারি, তাহলে এই প্রত্যেকটা ছোট ছোট অংশ একটা করে সরলরেখা রিপ্রেজেন্ট করবে। এবং এই প্রত্যেকটা সরলরেখার ঢাল ঠিক আগের নিয়মে কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর করে আমরা বের করে ফেলতে পারবো। অর্থাৎ নিউটনের মাথা খেলে গেছে, এখন তার দরকার সে কি করে সরলরেখাকে ভাঙবে। এবং সে কেমন করে ভাঙবে? সে অতি ক্ষুদ্র করে ভাঙবে, যেন মানে ভাঙা ভাঙা অংশগুলা শূন্যের কাছাকাছি হয়। কার কাছাকাছি হয়? মানে সে অনেক ছোট করে ভাঙবে। তো সে মোটামুটি খুশি, সে একটা ওয়ে বাইর করতে ফেলেছে। কিন্তু এখন সে পড়ে গেছে, ও ভাঙবে কি করে। এখন সে ভাঙা ভাঙের কোনো ম্যাথে আগের কিছু আছে কিনা সে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখে বিজ্ঞানী লিবনিজ সাহেবের একটা গবেষণা আছে অসম্ভবকে সম্ভব করা নিয়ে, বা আকাম নিয়ে, বা যেই জায়গাগুলা যাওয়া একটা ফাংশনের জন্য বৈধ না, বা যেই ফাংশনগুলা মানে যেই বিন্দুগুলাতে কোনো ফাংশন যেতে পারে না, তার জন্য যেই বিন্দুগুলাতে কোনো ফাংশন যেতে পারে না
তার জন্য। এই কার জন্য? যে বিন্দুতে কোনো ফাংশন যেতে পারে না তার জন্য। কথা ক্লিয়ার? এই কথা ওকে? কার জন্য? যেই বিন্দুতে কোনো ফাংশন যেতে পারে না তার জন্য। কথা ওকে? এখন যেই বিন্দুতে কোনো ফাংশন যেতে পারে না তার জন্য বিজ্ঞানী লিবনিজ যে কথাগুলো বলেছিল সেইটা আগে বিজ্ঞানী নিউটন পড়ল। ওরা কেউ জানতো না, কিন্তু ওর লেখা ছিল, অত কেউ দাম দেয়নি, সে পড়লো। এবং লিবনিজ জিনিসটাকে যেভাবে নাম দিয়েছিল, লিবনিজ সেটাকে নাম দিয়েছিল হচ্ছে, মোবাইলটা আমার নিয়ে যেহেতু 24-এ তুষি বারবার ফোন দিচ্ছে, ওকে একটু ফোন দাও, অফিস থেকে ফোন দাও। কি হয়েছে? সেটা হচ্ছে কি বলতে যাচ্ছিলাম, লিবনিজ যে জিনিসটা দিয়েছে তার নাম হলো সীমা বা লিমিট। সীমা বা লিমিট। তো এই জিনিসটা বিজ্ঞানী নিউটন পড়লো, এবং এখান থেকে বিজ্ঞানী নিউটন কিভাবে করে সে একটা বক্ররেখাকে ছোট 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 টুকরায় ভাঙবে, কেমন করে তার মাথায় আসলো? সে এত ছোট ছোট টুকরায় ভাঙতে চায় যেটা একটা মোটামুটি অসম্ভব জিনিস। আর বিজ্ঞানী লিবনিজ ম্যাথের এর মধ্যে এই অসম্ভব জিনিস নিয়েই কথাবার্তা বলছে, সীমার মধ্যে। তাই তার ধারণা ছিল এখান থেকে সে করতে পারবে, এবং সে করেওছে আর কি। তখন আগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে এই সীমা বা লিমিট জিনিসটা আসলে কি। একটু বাংলা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে নর্মালি সীমা মানে কি? ধরো আমাদের প্রত্যেকের একটা লিমিট থাকে, মানে প্রত্যেকের একটা, ধরো এরকম 8টার মধ্যে বাসায় আসতে হবে। কারণ 8টার জায়গায় তুমি 9টার দিকে গেলে ওকে, এখন তুমি যদি রাত 1টার দিকে বাড়ি যাও, মারবে না ধরে? হ্যাঁ কিনা? যেমন বুয়েটে মনে করো ছাত্রীদের হলে ঢুকার সর্বোচ্চ টাইম ছিল রাত 10টা, ছাত্রদের হলে ঢুকার আবার কোনো টাইম ছিল না, রাত 1টা 2টা 3টে যে কোনো টাইম ঢুকতে পারে। তো এটা হচ্ছে মনে করো বাংলা কথায় সীমা, বাংলা কথায় সীমা। তবে ম্যাথের ভাষায় সীমা মানে এরকম না। ম্যাথে এই সীমা বা লিমিটের অর্থ হচ্ছে ধাবিত হওয়া। ম্যাথে সীমা বা লিমিট এই ওয়ার্ডটার মানে হচ্ছে ধাবিত হওয়া। ম্যাথে লিমিট বা সীমার অর্থ হলো ধাবিত হওয়া, এবং এই জিনিসটাকে মোটামুটি এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, লাইক এক্স টেন্ডস টু এ। এই চিহ্নটার নাম কি বললাম? এই চিহ্নটার নাম হলো টেন্ডস টু। এই চিহ্নটার নাম কি বললাম? টেন্ডস টু। এটার নামই লিমিট, এই চিহ্নটার নামই লিমিট। তাহলে আমাদেরকে ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স টেন্ডস টু। এর মানে কি? এই এক্স টেন্ডস টু এ এর মানে হলো এক্স নট ইকুয়াল টু এ। মানে প্রথম কথা হলো এক্স এর মান এ না, মানে এ হওয়া নিষিদ্ধ এক্স এর জন্য, বা এক্স এর মান এ না, বাট এক্স এর দিকে ধাবিত, মানে এক্স এর মান এ এর খুব কাছাকাছি, এ থেকে সামান্য বড় বা সামান্য ছোট। লাইক এক্স টেন্ডস টু 2, মানে এক্স এর মান হতে পারে 1.9999999999999 কিছু একটা, অথবা হতে পারে ধরো 2.0000000000001 এরকম কিছু একটা। এক্স এর মান 2 না, বাট ভেরি নিয়ার টু 2। এক্স এর মান এ না, বাট ভেরি নিয়ার টু এ। বন্ধ করতে হবে, একটু অপেক্ষা করে। এখন যদি আমি একটু আসি এফ অফ এক্স, এইভাবে করে ফাংশনকে লেখে, তা তো মোটামুটি মনে হয় তোমরা জানো, তাই না? তো এফ অফ এক্স মানে ধরো আমি যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, এই ফাংশনে কি আমি এক্স ইকুয়াল টু 2 বসাতে পারবো? আমাকে বলো তো, এটা কি বসাতে পারবো এই ফাংশনে? পারবো।
এই ফাংশনে কি আমি x ইকুয়াল টু 2 বসাইতে পারবো? হ্যাঁ কি না? পারবো না। আমি বসাইতে পারবো? বলো। আমি পারবো না, কারণ x ইকুয়াল টু 2 বসালে নিচে একটা 0 চলে আসছে, আর ম্যাথের ভাষায় যদি নিচে 0 থাকে তাহলে এইটা আমাদের জন্য ইনভ্যালিড হয়ে যায়, বা অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়ে যায়, এটা ভ্যালিড না। কথা ক্লিয়ার? তাহলে এই f of x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এইখানে x এর মান 2 বসানো ভ্যালিড না। আমি আবারও যদি বলি x এর মান 2 বসানো কি ভ্যালিড? ভ্যালিড না। কথা ওকে? এখন তাইলে ঘটনাটা কি হইল? 2 না বসাতে পারলেও দেখো তো 2 এর সামান্য কম বা সামান্য বেশি তো বসানো ভ্যালিড। 1.9999 বসানো যাবে না? 2.00001 বসানো যাবে না? বিজ্ঞানী লিবনিজ এই জিনিসটা নিয়েই কথা বলেছেন যে আমরা যেই নিষিদ্ধ জায়গা আছে বা যেই নিষিদ্ধ কাজ আছে বা যেই নিষিদ্ধ ভ্যালু আছে কোনো ফাংশনের জন্য, ওই ফাংশনের ওই ভ্যালুতে যদি আমরা যেতে না পারি, বাট তার সামান্য আগে বা পরে যদি যেতে পারি, এবং খুবই মজার কথা, সামান্য কমের ভ্যালুটা বসিয়ে আমি এফ অফ এক্স এর যে মান পাবো, লাইক 1.99 বসাই আমি যে মান পাবো, সামান্য বেশি যদি বসাই, লাইক 2.00001ও যদি বসাই, যদি একই ভ্যালু পাই, তাহলে ওই নিষিদ্ধ জায়গাটাতে ফাংশনের ভ্যালু ওটাই আমরা ধরে নিতে পারি। মানে বিষয়টা আমি আবারও বলি, মনে করো আমার কাছে আসা নিষিদ্ধ, আমার সামান্য ডানে আসা গেল, এই জায়গার ভ্যালু পাওয়া গেল, সামান্য বামেও আসা গেল, এই জায়গারও ভ্যালু পাওয়া গেল, এবং দেখা গেল ডানের ভ্যালু আর বামের ভ্যালু সমান, কিন্তু আমার জায়গায় আসা যাচ্ছে না। তাহলে মনে করে নিতে হবে যে ডানের ভ্যালু আর বামের ভ্যালু যেহেতু সমান, আমার ভ্যালু ওটাই, আমার ভ্যালু ওটাই। এটাকেই বলা হয় লিমিট। যে আমি যেই জায়গাটা যাওয়া আমার জন্য নিষিদ্ধ, মানে মনে করো এই বোর্ড, তুমি এখানেও যেতে পারবা, এখানেও যেতে পারবা, এখানে একটা গর্ত আছে, তো গর্তে তুমি যেতে পারবা না, গেলে একবারে নিচে পড়ে যাবে। তো তুমি দেখতে পাচ্ছ এইখানের এই গর্তের বামের যা আবহাওয়ার অবস্থা, ডানের আবহাওয়ার অবস্থাও সেম, উপরেরও সেম, নিচেও সেম। তো তুমি ধরে নিতে পারো গর্তের আবহাওয়া ওটাই। কনসেপ্টটা হচ্ছে এরকম। কথা বুঝতে পেরেছি? মানে বিষয়টা এরকম, এখানে তো এক্স ইকুয়াল টু 2 বসানো যাবে না, বাট এক্স টেন্স টু 2 বসানো যাবে। আর এই এক্স টেন্স টু 2 মানে যদি আমরা সরল সংখ্যা রেখা দিয়ে চিন্তা করি, মনে করো এটা 2, তাহলে এই 2 এর কাছে আমরা 2 দিক দিয়ে যেতে পারি। আমরা 2 এর কাছে যেতে পারি কিভাবে? দেখো, আমরা 2 এর কাছে যেতে পারি 2 এর থেকে কম দিক দিয়ে, আবার 2 এর কাছে আসতে পারি আমরা 2 এর থেকে বেশি দিক দিয়ে। এই 2 এর থেকে বেশি দিকটাকে বলবো আমরা 2+, 2 এর থেকে কম দিকটাকে বলবো 2-। অর্থাৎ সার্বিকভাবে আমরা এখানে বলতে পারি একটা দিক থাকবে a+, আরেকটা দিক থাকবে a-। a+-এর দিকটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট, আর এই মাইনাসের দিকটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। এবং যদি এই 2 বাহাদুর সমান হয়, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, ওই যে ভ্যালুটার কথা আমরা চাচ্ছি, যা আমাদের জন্য নিষিদ্ধ, ওটাতেও মোটামুটি এই ভ্যালুটাই দিবে। বাট যদি এমন হয় এটা হলো মুরগি আর নিচেরটা হলো ছাগল, একটা উত্তর একটা দক্ষিণ, একটা ছেলে একটা মেয়ে, মানে এরা একই না, তখন আমি বলবো আমার এই লিমিট থিওরি দিয়ে ওই নিষিদ্ধ জায়গার ভ্যালু বের করাটা সম্ভব না। কথা বুঝতে পেরেছি? মানে যেই জায়গাটা আমার জন্য নিষিদ্ধ, আমি যদি ডান বাম দিয়ে গিয়ে একই রকমের ভ্যালু দেখতে পাই কাছাকাছি, তাহলে বলবো ওটাই আমার ভ্যালু। আর যদি আমি ডান বাম দিয়ে গিয়ে একই ভ্যালু দেখতে না পাই, তাহলে আমি বলবো ওই বিন্দুর ভ্যালু বের করাটা সম্ভব না। কথা ক্লিয়ার? এইটাই হচ্ছে লিমিটের তন্ত্র, এটাই লিমিটের থিওরি। কথা ক্লিয়ার? হ্যাঁ। না না না, একজন প্লাস একজন মাইনাস মানে হচ্ছে
এক্স এর ভ্যালু তো এ না, এক্স এর ভ্যালু এর কাছাকাছি, তাহলে এর কাছাকাছি হতে পারে এর থেকে সামান্য একটু বড়, এর থেকে সামান্য একটু ছোট। এখন এই সামান্য একটু বড় ভ্যালুটা যদি তুমি এই ফাংশনে বসাও, যে উত্তর আসছে, সামান্য একটু ছোট ভ্যালু বসালেও একই উত্তর আসছে, তাহলে আমরা বলবো ওই উত্তরটাই ওই নিষিদ্ধ জায়গার ভ্যালু। বাংলা কথা বুঝাইতে পারছি? যে যদি ডান বাম দিয়ে একই জিনিস দেখি, ওটাই আমাদের ভ্যালু। কথা ক্লিয়ার? এই কথা ওকে? গুড। এটা হচ্ছে লিমিটের কনসেপ্ট। কনসেপ্ট আশা করা যায় বুঝা গেছে নাকি? যে এটা দিয়ে একটা নিষিদ্ধ জায়গার ভ্যালু বের করা যাবে, বাট যদি উভয় দিক দিয়ে আমরা একই অ্যাপ্রোচে যাই। কথা ঠিক আছে? এই কথা ওকে? আচ্ছা, এই বড় রিমোটটা দাও তো, বড় রিমোটটা। ও বলে ঠান্ডায় জমে যাচ্ছে, একটু জমা মতো করি। হ্যাঁ, আচ্ছা, এই কথা ওকে? এবার আমরা দেখব হাউ টু সলভ দ্য লিমিট, মানে লিমিটের অঙ্ক করে কেমনে। এটা তো থিওরি দেখলাম, এবার দেখবো লিমিটের অঙ্ক করে কেমনে। ওকে, তাহলে আসো আমরা দেখি হাউ টু ডু লিমিটের ম্যাথ। তো লিমিটের ম্যাথ জানার আগে, করার আগে আমাদেরকে কয়েকটা আকাম সম্পর্কে জানতে হবে। লিমিটের অঙ্ক করার আগে আমাদেরকে কয়টা আকাম সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে? মানে ম্যাথের ভাষায় মোটামুটি 4টা প্রসিদ্ধ আকাম আছে আর নিষিদ্ধ জিনিস আছে যেগুলা ম্যাথ অ্যান্সার দিতে পারে না। যেমন 0/0, এর কোনো অ্যান্সার ম্যাথ দিতে পারে? তাহলে হচ্ছে আকাম। এটা কি? এগুলা আমি নাম দিয়েছি আকাম, ম্যাথে এগুলা নাম দেয় আর কি, এটাতে মনে রাখতে সুবিধা আর কি। এরপর মনে করো একটা বাক্স বাই 0, মানে নিচে যদি 0 থাকে এটাকে কিন্তু ম্যাথ ডিফাইন করতে পারে না, এটাও একটা আকাম। আবার আমরা যদি ইনফিনিটিকে ইনফিনিটি দিয়ে ভাগ দিই, এটাও কি? আকাম। আর আমরা যদি এরকম চিন্তা করি 0⁻0, এটাও কি? আকাম। তো এই আকাম গোলাকে আমাদের চিনতে হবে। এবার যদি আমরা এই আকাম চিনার পরে স্টেপস গোলা এইখানে একটু কাউন্ট করি, 3টা স্টেপ, তাহলে খেলা শেষ। তো বোঝার জন্য মনে করো আমরা একটা ফাংশন নিলাম, যেরকম করে আমাদের পরীক্ষায় আসবে ম্যাথে। লিমিট x টেন্ডস টু 2, সাপোজ লিমিট x টেন্ডস টু 2, x² - 4/x - 2। আমাদের প্রথম কাজ হচ্ছে ওই লিমিটের ভ্যালুটা বসিয়ে দেখা আকাম হচ্ছে কিনা। নাম্বার 1 কাজ কি? লিমিট এর ভ্যালু বসিয়ে চেক করা আকাম হলো কিনা, হবে কি না। যদি আকাম না হয় তাহলে ওটাই উত্তর, বাট যদি আকাম হয় তাহলে ভ্যালুটা বসানো যাবে না। ভ্যালুটা বসানো, আকাম যদি হয় তাহলে যোগ বিয়োগ বর্গ রুট মুট হাবি জাবি যা ইচ্ছা করে প্রথমে আকাম দূর করতে হবে। তাহলে আকাম হলে কি করতে হবে? যাই হোক আকাম দূর করতে হবে। আকাম হলে কি করতে হবে? আকাম দূর করতে হবে। হ্যাঁ, মানে আকাম জিনিসটাই তো, নামটাই দেখছো না কেমন। আকাম দূর করতে হবে। 3 নাম্বার কথা, আকাম দূর হয়ে গেলে ভ্যালু বসিয়ে দিলেই উত্তর। আকাম দূর হলে ভ্যালু বসালেই অ্যান্সার। এই 3টে স্টেপ ফলো করলে আশা করি আমাদের বেসিক অঙ্কগুলা হয়ে যাবে। ওকে, এই 3টে স্টেপ ফলো করলে আশা করছি আমরা বেসিক স্টেপগুলা হয়ে যাবে। তাহলে প্রথম স্টেপ, সবাই মিলে প্রথম স্টেপ বলো তো, এখানে 2 বসালে আকাম হচ্ছে কি হচ্ছে না? আকাম হচ্ছে, আকাম হচ্ছে। 2 যদি বসাই তাহলে নিচে একটা 0 আসছে, মানে আকাম, আকাম হচ্ছে। এখন আমরা দেখি আমরা কি করতে পারি। তা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ করলে
লিমিট এক্স টেন্স টু 2, উপরে হবে x প্লাস 2, নিচে হবে x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, তাই না? তাহলে আমরা উপরে নিচে কাটিং কাটিং করে দিতে পারি। তারপরে আমরা লিখতে পারবো লিমিট x টেন্স টু 2, x প্লাস 2। এবার 2 বসিয়ে দেখো তো আকাম হচ্ছে কিনা। হচ্ছে? আকাম না হলে কি করব? মানে ওটা মানে কোনটা? আকাম না হলে বসাই দিব। তাহলে x এর জায়গায় কত বসাবো? 2 প্লাস 2 মিন্স কত? 4। এটাই অ্যান্সার। এর মানে কি? এর মানে এই ইকুয়েশনে যদি তুমি x এর ভ্যালু 2 এর থেকে সামান্য কম বসাও তাও দেখবা উত্তর 4 আসবে, 2 এর থেকে সামান্য বেশি দিলেও দেখবে উত্তর 4 আসবে। যদি আমার কথা বিশ্বাস না হয় ক্যালকুলেটর চালু করো। আর এই ইকুয়েশনে x এর মান একবার 1 পয়েন্ট অনেকগুলা 9 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 1 পয়েন্ট অনেকগুলা 9 মাইনাস 2 করে দেখো 4ই আসবে। আবার 2.0000001 স্কোয়ার মাইনাস 4 বাই 2.0000001 মাইনাস 2 করে দেখো 4ই আসবে। দুই দিক দিয়েই করে দেখো 4 আসতেই হবে। ইনফিনিটি গুণ করলে ওটাকে আকাম বলে না, ওটাকে অসীম বলে দেয়। 2কে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি, এটা আকাম বলে না ম্যাথের ভাষায়। ঠিক আছে? ওকে, তাহলে ফ্যাক্টটা কোথায় গেল? ফ্যাক্ট গেল হচ্ছে এটাতে। ওকে, তাহলে সিস্টেমটা বুঝতে পেরেছি? ক্লিয়ার? ভালো করে বলো। আচ্ছা, তাহলে আরো 2-3টা প্র্যাকটিস করলে আমাদের অঙ্কটা আয়ত্তে আসবে। লিমিট x tends to 0 x square, বলো। Is there any akam available? 0 square, এটা আবার কি আকাম? 0 আকাম means 0, so answer is 0। বাস, শেষ। কি বলে এখন অঙ্ক? ওকে, এবারে পরেরটা লিমিট x tends to 0 mod x by x। এবার 0 বসালে আকাম, আকাম তো হয়ে গেছে। এবার আকামকে হটাতে হবে। তাহলে আসো আকামকে হটাই। লিমিট x tends to 0, তাহলে mod x মানে কি বলতো? প্লাস মাইনাস এক্স। সো মোড এক্স কে হটালে হবে প্লাস মাইনাস এক্স বাই এক্স। প্লাস মাইনাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কত হয়? 1। তার মানে আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মাইনাস 1। এটা আরো বড় আকাম। আমাদের মেন উদ্দেশ্য কি ছিল? 2 দিক থেকে একজনের কাছেই যাওয়া। বাট এখানে কার কাছে যাচ্ছে আমিও জানি না, ফাংশনও জানে না। +1 না -1, হু? লিমিট এইসব দুইমুখী জিনিসকে বিশ্বাস করে না। অর্থাৎ যদি তুমি 2টা উত্তর বের করে ফেলো তার মানে এখানে লিমিট তোমাকে কোনো সলিউশন দিতে পারবে না। তার মানে এই টাইপের জিনিসের জন্য বলবো লো নো লিমিট। এর কোনো ভ্যালু বের করা যাবে না, এর কোনো লিমিটিং ভ্যালু বের করা যাবে না, এর কোনো লিমিটিং ভ্যালু বের করা যাবে দন্তার নয়াকারে। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, আরেকটা দেই। লিমিট x tends to 5x square minus 5 square by x plus 5। দেখো তো আকাম হচ্ছে কি না? আকাম হচ্ছে না? কি বলো, হচ্ছে না আকাম? হতাশ। তাহলে কি হবে উত্তর? আকাম আসলে হচ্ছে না। 5 বসালে উপরে 0 আসছে, নিচে আসছে 10। উপরে 0 তো অনেক সময় থাকে। 10টা কলা ছিল, খেয়ে ফেলেছে। কলা আছে কয়টা? 0টা। এটা তো নর্মাল জিনিস, এটা কোনো আকাম না। ঠিক আছে, ক্লিয়ার? বাট
10টা কলা ছিল, একটা মানুষ 10টা কলা খেয়েছে। 0টা মানুষ কয়টা কলা খেতে পারবে? এটা একটা আকাম। বুঝতে পেরেছো? এটার কোনো অ্যাবসলিউট অ্যান্সার নাই। তো ফ্যাক্ট হলো এই x এর মান 5 যদি বসায় দেই ডিরেক্ট, তাহলেই অ্যান্সার হয়ে যাবে এবং উত্তর 0 চলে আসবে। কেন? উপরে 25 - 25 = ধীরে ধীরে পারা যাচ্ছে তো নাকি? যাচ্ছে? ওকে, আরেকটা দেখি। লিমিট x টেন্ডস টু 6, x স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার বাই x মাইনাস 6। এবার আকাম হচ্ছে, তাহলে উত্তর কত হবে? তাই নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। লিমিট x টেন্ডস টু 6, x প্লাস 6, x মাইনাস 6, x মাইনাস 6, কাটাস। That means limit x tends to 6, x plus 6, 6 12। এই 6 কত? 12। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার বলো তো দেখি, এটা করো দেখি। x ভাল লাগছে না? লাও y লাও। y tends to 2y square plus 2y plus 10। বলো, আকাম হচ্ছে? তাহলে কি করে বের করবো? মান বসিয়ে দেব। তাহলে কি হবে বলো? 2 স্কোয়ার প্লাস 2 × 2 প্লাস 10। অ্যান্সার কত? 18। তাহলে আকাম না হলে তো সোনায় সোহাগা, আনন্দের আনন্দ, মজার মজা। বুঝতে পারিছো? ক্লিয়ার? এই হ্যাঁ কি না? পারা যাবে? ভেরি গুড। তাহলে মোটামুটি আমরা লিমিটের বেসিক কিন্তু বুঝে গেছি। আরো অনেক জটিলতায় যেতে পারি, বাট বেসিক এটাই। এবং বেসিক আমাদেরকে কি দিচ্ছে? যদি আমরা আকাম এলিমিনেশন করতে পারি, আকাম দূর হয়ে যায়, তাহলে আসলে লিমিটিং ভ্যালু আছে। এই যে ভ্যালু, এই ভ্যালুগুলোকে বলা হয় লিমিটিং ভ্যালু। ওকে, এটা তো নর্মাল ভ্যালু, এই যে এটা লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। আর যদি ওই যে +-1 এর মতো 2-3টা ভ্যালু চলে আসে বা আকাম দূর করা না যায়, তাহলে কি বলবো? কোনো লিমিট নাই, মানে ওটার ভ্যালু বের করতে আমরা পারবো না। তো এইটা দিয়ে নিউটন তার কোনো একটা আকাম দূর করেছিল এবং তার টার্গেট ছিল যে সে বক্ররেখাকে ছোট ছোট সরল রেখায় ভেঙে ফেলবে এবং ওখান থেকে সে বক্ররেখার ঢাল বের করে ফেলবে। কথা কি ক্লিয়ার? আমরা এখনো বের করতে পারিনি যে কেমনে বক্ররেখার ঢাল বের হবে। আরো 1-1.5 ক্লাস লাগবে ওটা বের করতে। বাট ওটা শিখতে গিয়ে আমরা লিবনিজের লিমিট শিখে ফেললাম। যদিও এটা লিবনিজের নামে প্রচলিত না, নিউটনের নামেই প্রচলিত। যদিও নিউটন নিজেই বলেছে সে লিবনিজের জিনিসই ইউজ করেছে, বাট ফেমাস হয়েছে নিউটন বলার পর। মানে লিবনিজ যে করে গেছিল ওটা কেউ পাত্তাই দেয়নি আর কি, এরকম টাইপের একটা জিনিস। কথা ক্লিয়ার? অনেক সময় অনেক জিনিস মরার পরেই পাত্তা পায় আর কি। তো ঘটনাগুলো ঠিক এরকম আর কি। তো যাই হোক, লিমিটের বেসিকটা ওকে, ঢালের বেসিক ওকে। এখন আমরা বক্ররেখার ঢাল ক্লিয়ার না, বাট লিমিটের এইটুকু তো ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন চিরকুট হবে আরেকটা জিনিস, তোমাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হয়েছে। তোমরা কি জানো? তোমরা কারা কারা ওয়েবসাইটে অ্যাক্সেসের পাসওয়ার্ড পেয়েছো একটু দেখি আমি। ওয়েবসাইটে অ্যাক্সেসের পাসওয়ার্ড কারা কারা পেয়েছো? ওয়েবসাইটের অ্যাক্সেসের পাসওয়ার্ড ওকে, ম্যাক্সিমামই পেয়েছে। তাহলে যারা পায়নি তারা আন্তর্জাতিক মানের অলস। পাসওয়ার্ডটা নিয়ে নিতে হবে, অটোমেটিক চলে যাওয়ার কথা সবার মোবাইলে। যাদের মোবাইলে যায়নি তারা নিজেরা ভর্তি হতে আসুনি, বাবা মা চাচা বাবু খালা কেউ না কেউ ভর্তি করেছে। যারা ভর্তি করেছে তারা ভর্তির সময় স্টুডেন্টের নাম্বার জায়গা হয় ফাঁকা রেখেছিল, নাহলে ওই জায়গায় নিজেদের নাম্বার দিয়েছে। তারা যেই নাম্বারটা দিয়েছে সেই নাম্বারেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মেসেজ গেছে। ঠিক আছে? এখন ওয়েবসাইটে গেলে কি লাভ? বিষয়টা হচ্ছে এরকম, তোমাদের যেমন দিলাম না রিভিশন দেওয়ার জন্য চিরকুটটা অনেক এফিসিয়েন্ট। তো চিরকুটে তো টাইম অনেক কম দেই, প্রথম দিকে তো টাইম পাচ্ছ, নাম্বার ফুল ভালো পাচ্ছ,
ধীরে 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 যখন কাঠিন্য বাড়বে নাম্বার কিন্তু কমবে। বাট রিভিশনের জন্য চিরকুট কিন্তু অনেক ইফিসিয়েন্ট ওয়ে, কিন্তু চিরকুটের টাইমে তুমি সবসময় প্রশ্ন তোলার টাইম পাবা না। তাই আমার যেহেতু স্মার্ট বোর্ডে লিখছি, আমার এই ক্লাস নোট তো তোমাকে দিয়ে দিতে কোনো সমস্যা নাই। ক্লাস নোট এবং আগের বছরের সকল ক্লাসের ভিডিও ওয়েবসাইটে দেওয়া আছে। ফেসবুক দেখে দেখে তো তোমরা খালি চ্যাটিং মিটিং করে টাইম নষ্ট করো, তাই ফেসবুকে যাওয়া লাগবে না। এই নোটে পাবা, ক্লাস নোটে পাবা, যখন অধ্যায়টা শেষ হবে তখন। যেমন যখন বেসিক শেষ হবে তখন বেসিকের নোটটা পাবা, ভেক্টর অধ্যায় শেষ হলে ভেক্টরের নোটটা পাবা। প্রতিদিন দিন আপলোড করলে তো মানুষ পাগল হয়ে যাবে, বুঝো না? ঠিক আছে, তাহলে আমি একটু ওয়েবসাইটটা দেখাই দিই যে তোমরা কেমনে করবা। ওয়েবসাইটটা খুব কঠিন কিছু না। কেউ ঢুকছো? এই দেখো raphysics.edu.com। তাহলে তুমি যখন raphysics.edu.com এ যাবা, তুমি এরকম একটা ইন্টারফেস পাবা। এই ইন্টারফেসের এদিকে তোমার তেমন কাজ নাই, তোমাকে লগ ইনে ঢুকতে হবে। সব নামে ঢুকিও না, তাহলে কিন্তু আবার 16,000 টাকা দিয়ে কিনা লাগবে। তাই সব নামে তোমরা যাবা না, তোমরা কোথায় যাবা? লগ ইনে যাবা। লগ ইনে গেলে তুমি দেখতেই পাচ্ছ এখানে দুইটা জিনিস থাকবে, একটা ফোন নাম্বার, একটা পাসওয়ার্ড। যেই ফোন নাম্বার এখানে ভর্তির সময় দেওয়া হয়েছে ওই ফোন নাম্বারেই পাসওয়ার্ড যাবে। ভুলক্রমে পাসওয়ার্ড যদি কারো ডিলিট হয়ে যায়, বাট তুমি শিওর যে তুমি ওই নাম্বারে দিয়েছো, তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে নাম্বার দিলে পাসওয়ার্ড চলে আসবে। আর যদি ওই নাম্বার না হয় তাহলে তোমাকে দিবে ইউর অ্যাকাউন্ট ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, তুমি যখন ঢুকবা এখানে ক্লিক করলে তুমি মোটামুটি ঢুকতে পারবা, ঢুকে যাবা তুমি। ঠিক আছে, তো আমার এটা যদিও 26-এর অ্যাক্সেসে নাই, অন্য ক্লাসের আছে। এখানে তুমি এই জিনিসগুলো দেখতে পারবা, ক্লাস রুটিন, নোটস। তারপরে কোনোদিন ছুটি থাকলেও এখানে সুন্দর করে দেওয়া থাকে নোটিশের মধ্যে। ওই গেল নোটিশ, কোথায় নোটিশ চলে আসবে 30 সেকেন্ডের মধ্যে, সমস্যা নাই। তো যেমন ধরো ক্লাস, এই যে ক্লাসের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখো প্রথমেই আইসিটির ক্লাসগুলো আছে। এটা সম্পর্কে তোমরা মনে হয় জানোই না, অনেকে নাও জানতে পারো। তো যারা আইসিটি প্রাইভেটে ভর্তি হয়ে গেছো বিশাল লস করেছো, বিনা পয়সায় পড়ে ফেলা যেত। তো আমরা কিন্তু আইসিটির চ্যাপ্টার 5 পড়িয়ে দিয়েছি। আর 8টাতে চ্যাপ্টার 5 শেষ হয়ে গেছে, চ্যাপ্টার 5 কমপ্লিট হয়ে আছে। চ্যাপ্টার 5 ওটা দেখলেই হবে, একটা প্র্যাকটিস শিট দেওয়া আছে, ওটা সলভ করতে হবে। আর বাকিগুলো এই আর কয়দিন পর তোমাদের ব্যাচগুলো শুরু হওয়ার জন্য এখন খুব চাপে আছে। আর মোটামুটি 4-5 দিন পর চ্যাপ্টার 4 শুরু করলে ওটাও 7-8টা ক্লাস শিখবে। তো মোটামুটি 4 শেষ হয়ে গেলে 3 শেষ হয়ে যাবে, 3 শেষ হয়ে গেলে 2 1 এমনি শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই তো, 2-3টা না তো। তুমি আমার এখানে ভর্তি হলে তোমার তো একটাই রোল না, 2025 দিয়ে তোমার একটাই রোল না, 26 দিয়ে। ওই রোলে আমি তোমাদের 26 ব্যাচকে যা যা অ্যাক্সেস দিয়েছি তা তা পাবা। যেমন এখানে এটা কিন্তু 26-এর না, এটা 24-এর। তাই এটার নোটসে দেখো কত নোট আছে, ওদের দুনিয়ার যত পরীক্ষা কোয়েশ্চেন সলভ সব এখানে আছে, কারণ এটা 24-এর অ্যাক্সেস। তুমি 26-এ তোমার তো কোনো পরীক্ষাই হয়নি, তুমি কাইন্ড ইলেকট্রিসিটি সলভ মলভ এগুলো কোথেকে পাবা? এগুলো তো তুমি পাবা না। কিন্তু তুমি যদি ক্লাসে যাও, মোটামুটি দেখো আইসিটির 8টা ক্লাস আছে এবং বেশ খারাপ না, মানে ভালোই ক্লাস দেখা যায়। দেখো এই যে ভিউয়ে দিবা, ভিউয়ে দিলে এই যে ক্লাস যদি দাও, এই যে কি সুন্দর ক্লাস, মনে করো আসসালামু আলাইকুম। বোর্ডের সাউন্ডটা একটু বেশি জোরে, তবে যেহেতু ডেভেলপমেন্টে আমি একটু হালকা পাতলা ছিলাম, আমি টানার অপশন বাদ দিয়ে দিয়েছি, 10 সেকেন্ড করে করে রেখেছি। কারণ তোমরা নাহলে অনেক টানো, যে তোমরা আসল জিনিসই ছেড়ে ফেলে ওটাই পরীক্ষায় আসে। তাই 10 সেকেন্ডের বেশি টানতে পারবে না। 10 সেকেন্ড টানলে তেমন কিছু যায় আসে না। 10 সেকেন্ড করে অনেকবার টানবা, সমস্যা নাই, বাট 10 সেকেন্ডের বেশি টানার অপশন দেয়নি। আর 1x 2x 3x 4x করার অপশন দেয়নি, কারণ সায়েন্সের জিনিস টাইম দিয়ে বুঝতে হয়। এটা বাংলা ইংলিশের কবিতা না যে যত দ্রুত হবে করে ফেললাম, এখানে টাইম দিতে হয়। তাই টাইমিংয়ের অপশনটা তুলে দিয়েছি। বাট মোটামুটি এখানে ধরো সব ক্লাসগুলাই আছে। 25 ব্যাচের ফার্স্ট ইয়ারের সব ক্লাসে তোমার অ্যাক্সেস দেওয়া আছে। 25 ব্যাচের ফার্স্ট ইয়ারে সব অ্যাক্সেস আছে। তবে অবশ্যই যাদের ফুল পেমেন্ট করা আছে, সব ক্লিয়ার আছে, আইডি কার্ডের জন্য ওকে, তাদেরই আছে। বাকিদের আছে কিন্তু অ্যাক্সেস মানে ফুল অ্যাক্সেস নাই, আসলে সব ক্লাস নাই বলতে। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে তুমি যে কোনো ক্লাসে দেখতে পারবা, সবগুলো অ্যাক্সেস তোমার আছে। এটা হচ্ছে আগের ক্লাস। তুমি এই যে এক্সামে যখন যাবা, তুমি তোমার এক্সামের রেজাল্ট দেখতে পারবা। যেমন এই যে আমি এটা 24 ব্যাচের, এখান থেকে যদি যাই 24 ব্যাচের, এই যে আমার রেজাল্ট দেখতে পাচ্ছি, মনে করো এই যে 88.25 হাইয়েস্ট, এভারেজ মার্ক 55.35। আমি তো পরীক্ষাই দিইনি, তাই আমার ওখানে কাটা হয়ে আছে। হ্যাঁ কি বলো? তো
তো মনে করো রেজাল্ট তোমার পজিশন, এই যে ড্যাশবোর্ডে যদি যাও, এখানে একটা পজিশনের গ্রাফ থাকার কথা, ক্ষতিকারক গ্রাফ। আমি তো কোনো পরীক্ষায় দেইনি, তাই মনে হয় গ্রাফ নাই আর কি। কম্বাইন্ড এক্সাম, ঠিক আছে, এখানে মোটামুটি ভিউ রেজাল্ট, এই যে রেজাল্টে গেলে হালকা পাতলা এই যে সবার নাম ধাম সহ নাম্বার টাম্বার পাওয়া যায়, ভালোই পাওয়া যায়, খারাপ না, ঠিক আছে। তো এই আর কি। তো এখানে তোমরা ক্লাস, এক্সাম নোটস মোটামুটি ভালোই পাবা, খুব সুন্দর অর্গানাইজড, ফাস্ট, তেমন একটা সমস্যা হওয়ার কথা না তোমাদের। তো এটার পাসওয়ার্ড অবশ্যই তোমাদের মোবাইলে থাকার কথা। তুমি তারপরে সুন্দর করে পাসওয়ার্ড, নাম এগুলো সব চেঞ্জ করে নিবা। কেমন করে চেঞ্জ করবো আমি একটু বলি। তুমি এই যে এখানে গিয়ে এডিট প্রোফাইলে ক্লিক করবা। এডিট প্রোফাইলে ক্লিক করে তুমি তোমার এখানে এই পেজটা পুরো কমপ্লিট করে ফেলবা। তা না হলে কিন্তু রেজাল্টে যদি তোমার নাম না আসে, আমি কিন্তু কোনো পুরস্কার দিই না। রেজাল্ট শিট তো ওয়েবসাইটে জেনারেট হয় এবং আমি কারো নাম এন্ট্রি করিনি। এটা সবাইকে লগ ইন করে নিজের প্রোফাইল নিজে আপডেট করে নিতে হবে। প্রোফাইল মানে তোমার নামের স্পেলিং কারেক্ট দিবা। অনেক সময় ধরো কলেজ যখন খুলে প্রসপেক্টাসে নামের বানান থাকে, ছবি থাকে, তো মনে করো তোমার নামের বানানে মনে করো বানানে উল্টাপাল্টা বানান থাকলো আর কি। তো বানান কিন্তু তোমাকেই দিতে হবে আর কি, বুঝলি? কারণ ধরো নাম এমন একটা জিনিস, বাংলা থেকে ইংলিশ করতে গেলেও কিন্তু বানান বলতে হবে। তাহলে নাম টাম দিবা, এখানে সবার নাম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দিবা। এখানে একটা তোমার প্রোফাইল পিকচার দিবা, যেটা পরবর্তীতে কোনো রেজাল্ট হলে এই ছবিটাই কিন্তু অটোমেটিক ওয়েবসাইট থেকে চলে যাবে। অবশ্যই ভালো একটা ছবি দেবে এখানে, তাহলে নিজেই বলবো ও মা এটা তো আমি চিনতেই পারছি না। তাহলে সমস্যা, বুঝতে পেরেছো? সামনে ধরো গ্র্যান্ড সেলিব্রেশন আছে, ওগুলা জায়গায় যদি কোনো ছবি হয়, এই ছবি ইউজ করা হবে তোমাদের। তো অবশ্যই ঠিক ছবি দিয়ে প্রোফাইলটা আপডেট করে ফেলবা। আর কারো যদি পাসওয়ার্ড, উল্টাপাল্টা পাসওয়ার্ড তো যাই, সফটওয়্যার জেনারেটেড পাসওয়ার্ড তো উল্টাপাল্টা হয়। তুমি সুন্দর করে এখানে ক্লিক করে এই যে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে তোমার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিবা, অথবা ব্রাউজারে সেভ করে রেখে দিবা। কথা বুঝতে পেরেছি? তো এখানে আগের বছরের ক্লাসগুলো দেওয়া আছে, আর্কাইভ ক্লাস বলে এগুলাকে তোমরা কাজে লাগাতে পারবে। কথা বুঝতে পেরেছ? এবার আস্তে করে খাতা বন্ধ করে ফেলো আর চিরকুটগুলা হ্যাঁ, এটা আবার বলা লাগে তাড়াতাড়ি। আগের দিন তো জানোই যে কি করতে হবে, সুন্দর জিগ জ্যাক করো, জিগ জ্যাক হোক, দেখতে পাবা রুমটা ওইভাবে বানানো। সময় মতো করাবো। কি না না না, অনেক জায়গা আছে, যাও যাও যাও, আগে পরে দিয়ে কোনো লাভ নাই, যাও। লামি করাবো, লামির সময়। লামি ঢুকতে করানো হবে রে পাগলা।